আবারও গ্রিনল্যান্ড দখলে নেয়ার হুমকি ট্রাম্পের। মার্কিন দূত নিয়োগের পর ডেনমার্কের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, রাষ্ট্রদূতকে তলবের ঘোষণা। সিরিয়ার আলেপ্পোয় রক্তক্ষয়ী সংঘাতের পর হামলা বন্ধে একমত সরকারি বাহিনী ও কুর্দি বিদ্রোহী গোষ্ঠী। এসডিএফকে সিরীয় সেনাবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে ভয়াবহ পরিণতি হবে ভেনেজুয়েলার, হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন আগ্রাসন ঠেকাতে কারাকাসের আইন পাশ। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ জন নিহত। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় অব্যাহত আগ্রাসন, 2 ফিলিস্তিনির প্রাণহানি। জেরুজালেমে গুড়িয়ে দেয়া হচ্ছে বাড়িঘর। সিরিয়ার আলেপ্পোতে ভয়াবহ সংঘর্ষের পর সংঘাত বন্ধে সম্মত হয়েছে সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ। সোমবারের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 2 জন বেসামরিক নাগরিক, আহত হয়েছেন আরও 11 জন। এদিকে এসডিএফকে সিরীয় সেনাবাহিনীতে যুক্ত করার বিষয়ে চলা গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যেই এ ঘটনায় প্রশ্ন উঠছে। স্থানীয় সময় সোমবার সিরিয়ার আলেপ্পো শহরের শেখানো লাইরমুন গোলচত্বরে সিরীয় নিরাপত্তা বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এতে বেশ কয়েকজন হতাহত হন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, সংঘর্ষের সময় আতঙ্কে বহু পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফি এলাকায় যৌথ চেকপোস্টে থাকা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে এসডিএফ। দুই বাহিনীর সহিংসতা এমন সময় ঘটেছে যখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্কে সিরীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল এসডিএফ বাহিনীকে সিরিয়ার নতুন জাতীয় সেনাবাহিনীতে কিভাবে অন্তর্ভুক্ত করা হবে। তাই প্রশ্ন উঠছে, কেন এত সহিংসতা? গত মার্চে সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল সারা এসডিএফ এর সঙ্গে একীভূতকরণ চুক্তি স্বাক্ষর করলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। তুরস্ক চায় এসডিএফ ভেঙে তাদের যোদ্ধাদের আলাদাভাবে সেনাবাহিনীতে নিযুক্ত করা হোক, তবে কুর্দি পক্ষ চাইছে একক ইউনিট হিসেবে অন্তর্ভুক্ত হতে। বিশ্লেষকদের মতে এই মতপার্থক্যই এখন সিরিয়ার সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে ভেনেজুয়েলার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পদত্যাগ করাই হবে মাদুরোর জন্য সঠিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। জব্দ করা তেল ও ট্যাঙ্কার আটকে রাখা কিংবা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানান ট্রাম্প। এদিকে তেলবাহী জাহাজে মার্কিন আগ্রাসন ঠেকাতে একটি আইন পাশ করেছে কারাকাস। ভেনেজুয়েলার উপর দিন দিন চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নতুন করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সতর্ক করেছেন তিনি। বলেন, মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হলে সেটাই হবে তার শেষ পরিণতি। তাই ক্ষমতা থেকে মাদুরো সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে জানান ট্রাম্প। মার্কিন প্রশাসনের দাবি, ভেনেজুয়েলা ভুয়া পতাকা লাগিয়ে ট্যাঙ্কারগুলোতে অবৈধভাবে তেল পরিবহন করছে। স্থানীয় সময় শনিবার পর্যন্ত 2টি ট্যাঙ্কার জব্দ হয়েছে, আর একটিকে ধাওয়া দেয় মার্কিন কোস্টগার্ড। ট্রাম্প জানান, জব্দকৃত জাহাজ এবং তেল ধরে রাখা বা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলি নতুন আইন প্রাথমিকভাবে অনুমোদন করেছে। আইনটি আন্তর্জাতিক অবৈধ কার্যক্রমে জড়িতদের 20 বছরের কারাদণ্ড এবং জরিমানা দেওয়ার ক্ষমতা রাখে। একে ট্রাম্পের শাস্তিমূলক পদক্ষেপ মোকাবিলার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনেজুয়েলার প্রতি রাশিয়ার সমর্থন নিশ্চিত করেছে। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র কর্তৃক আরেক দেশের জাহাজ জব্দ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সাইদানে ইসরায়েলি বিমান হামলায় একটি গাড়িতে থাকা অন্তত 3 জন নিহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন 2 জন। এছাড়া পূর্ব জেরুজালেমে একটি বাড়ি ভেঙেছে দখলদাররা, এতে অন্তত 13টি পরিবার ঘর ছাড়া হয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরে নতুন করে আরও 6টি বাড়ি ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের শহর সাইদনের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল একটি চলন্ত যান। এ ঘটনায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলায় নিহত হচ্ছেন ফিলিস্তিনিরা। সর্বশেষ গাজা সিটিতে কয়েকজন নিহত হয়েছেন। উপত্যকাটির সিভিল ডিফেন্স জানিয়েছে, মাত্র 24 ঘন্টায় তারা অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপন কার্যক্রম সহ 65টি জরুরি উদ্ধার অভিযান চালিয়েছে। এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছে 13টি ফিলিস্তিনি পরিবার। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, চলতি বছর জেরুজালেমে এ ধরনের উচ্ছেদ অভিযান হয়েছে অন্তত 370 বার। একই সঙ্গে পশ্চিম তীরের হেব্রনের তারকুমিয়া এলাকায় 6টি ফিলিস্তিনি বাড়ি নতুন করে ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বসতি সম্প্রসারণ ও ভূমি দখলের কৌশল হিসেবেই বাড়ি ধ্বংসের পথ বেছে নিচ্ছে তেল আবিব।
অন্যদিকে গাজার মিডিয়া অফিস দাবি করেছে ইসরায়েল 875 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে নিহত হয়েছেন 411 জন, আহত হয়েছেন 1000-এর বেশি। এরই মধ্যে 7 অক্টোবরের হামলা নিয়ে তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরই পরিপ্রেক্ষিতে নিজ দেশেই তাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা। এখন পর্যন্ত শিশুসহ অন্তত 3 জন নিহত হয়েছেন। পুতিন বাহিনীর হামলার জবাবে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের তেল পাইপলাইন, জাহাজ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে কিয়েভ। এর মধ্যেই ইউক্রেনকে $270 কোটি সহায়তা দিল ইউরোপীয় ইউনিয়ন। কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ বাহিনীর হামলার জবাবে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে তেল পাইপলাইন, জাহাজ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। দুই দেশের সংঘাত নিয়ে এক মন্তব্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইউক্রেন রাশিয়ার শান্তি চুক্তি হবে কিনা সে বিষয়ে তার আত্মবিশ্বাস নেই। তার মতে দনবাস, জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র আর নিরাপত্তা নিশ্চয়তা এই ইস্যুগুলোই যুদ্ধবিরতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে স্থানীয় সময় সোমবার কিয়েভের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেলেন্সকি। এ সময় সবকটি সম্মুখ যুদ্ধের পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বলেন, সম্প্রতি রাশিয়ার হামলার তীব্রতা বেড়েছে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া যদি শান্তি আলোচনায় পুরোপুরি আন্তরিক না হয় আর যুদ্ধ দীর্ঘায়িত করার পথ বেছে নেয়, তাহলে ইউক্রেনও সম্পূর্ণ যৌক্তিকভাবে জবাব দেবে। বৈঠকে পাল্টা হামলা ও ওডেসা সহ বিভিন্ন অঞ্চলের আকাশ প্রতিরক্ষার বিষয় উঠে আসে। এর মধ্যে ইউক্রেনকে $270 কোটি সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়াম জানায়, এই অর্থ যুদ্ধের মধ্যেও অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা ধরে রাখতে কিয়েভ প্রশাসনকে সহায়তা করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলনে ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে। প্রশ্নোত্তর পর্বে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন এক সাংবাদিক। এ নিয়ে রসিকতায় মাতলেন প্রেসিডেন্ট পুতিন। এক পর্যায়ে পুতিন প্রেম করেছেন কিনা এমন প্রশ্নের সম্মতি দেন তিনি। এ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তোলপাড়। রাজনীতি, যুদ্ধ আর অর্থনৈতিক চাপ সবকিছুর মাঝে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলনে এবার জায়গা করে নিল এক টুকরো প্রেম। মস্কোর গোস্তিনি দৌড়ে আয়োজিত 4.5 ঘন্টার দীর্ঘ এই সংবাদ সম্মেলনে যেমন ছিল ইউক্রেন যুদ্ধ, পেনশন ও অবকাঠামো নিয়ে কঠিন প্রশ্ন, তেমনি ছিল নানা হাস্যরসের মুহূর্ত। সেই মুহূর্তের কেন্দ্রে ছিল ইয়েকাতেরিনবার্গের চ্যানেল 4-এর তরুণ সাংবাদিক কিরিল বাজানোভ। লাল বোটাই পরে উঠে দাঁড়িয়ে তিনি প্রেসিডেন্টের দিকে প্রশ্ন নয় তুলে ধরেন বিয়ের প্রস্তাবের একটি সাইন। প্রস্তাবটি অবশ্য পুতিনের জন্য নয়, বরং তার বান্ধবী ওলগার উদ্দেশ্যে। পুতিনও এই খুশির মুহূর্তে সাংবাদিককে বলেন রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্য পুরো প্রস্তুত কিনা। পুতিনের এই মন্তব্যে হাসির রোল পড়ে যায় হলে। তবে বাজানোভও সুযোগ ছাড়েননি। মজার ছলে প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান বিয়েতে। সাংবাদিকের প্রস্তাবে তার বান্ধবী ওলগা হ্যাঁ বলার পর পুতিন রসিকতা করে বলেন, বিয়ের জন্য টাকা তোলার ব্যবস্থাও করা যেতে পারে। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে পুতিনকে প্রশ্ন করা হয় তিনি প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করেন কিনা। জবাবে পুতিন সম্মতি জানান। এরপরই তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি প্রেম করছেন। উত্তরে হ্যাঁ বলেন রুশ প্রেসিডেন্ট। সংক্ষিপ্ত এই স্বীকারোক্তিতে মুহূর্তে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়। এই সংবাদ সম্মেলনে আরও ছিল নানা ব্যতিক্রমী দৃশ্য। কেউ লাইসেন্স প্লেট নম্বর জানতে চেয়েছেন, কেউ আবার ইউএফও নিয়েও কৌতূহল দেখিয়েছেন। শেষ দিকে এক 13 বছর বয়সী ছেলে প্রেসিডেন্ট পুতিনকে প্রশ্ন করে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি। পুতিনের উত্তর ছিল সহজ ও ব্যক্তিগত। তিনি সংক্ষেপ করে বলেন, মাকে ভালোবাসো। কঠোর রাজনীতির মঞ্চেও এবার পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলন ছড়িয়ে পড়ে মানবিকতা আর প্রেমের গল্প, যা হয়তো স্মরণীয় হয়ে থাকবে রাশিয়ানদের কাছে। ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত 16 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 18 জন, যাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় সোমবার দেশটির প্রধান দ্বীপ জাভায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানান 34 জন যাত্রী নিয়ে বাসটির রাজধানী জাকার্তা থেকে যুগজাকার্তা যাচ্ছিল। এ সময় দ্রুত গতিতে চলছিল বলে জানান যাত্রীরা। এক পর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে 6 জন এবং হাসপাতালে যাওয়ার পথে আরও 10 জনের মৃত্যু হয়। পুলিশ উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যা আগামী বছরের 31 জুলাই পর্যন্ত বহাল থাকবে। এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল জানায়, নিষেধাজ্ঞার আওতায় অর্থ, বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, দ্বৈত ব্যবহার্য পণ্য, শিল্প পরিবহন, বিলাসবহুল পণ্যের ওপর ব্যাপক বিধিনিষেধ রয়েছে। এমনকি রাশিয়া থেকে সমুদ্রপথে আনা অপরিশোধিত তেল ও কিছু পেট্রোলিয়াম পণ্য ইইউতে আমদানি বা স্থানান্তরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
কয়েকটি রুশ ব্যাংককে আন্তর্জাতিক লেনদেন নেটওয়ার্ক সুইফট থেকে বাদ দেওয়া হয়েছে। বিবৃতিতে রাশিয়ার কর্মকাণ্ড চলমান থাকলে নিষেধাজ্ঞাও বহাল থাকবে উল্লেখ করে প্রয়োজনে আরও কঠোর করা হতে পারে বলে সতর্ক করেছে